আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আজ আমরা আলোচনা করব চলতরিতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কারশফের সূত্র বা কিরশফের সূত্র। এই উচ্চারণ নিয়ে কোনো টেনশন করবা না, যে যেটাই উচ্চারণ করো না কেন। আচ্ছা, এখন আসো আমরা এই জিনিসটা একটু ভালো মতো বুঝবো, এটা সাহায্যে পরবর্তীতে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আমরা দেখব। প্রথমেই আসো, কারশফের সূত্রটা আসলে কোন ক্ষেত্রে কাজে লাগে। সাধারণত আমরা যে কোনো সহজ বা সিম্পল একটা সার্কিটে আমরা ওহমের সূত্র V=IR এটা ব্যবহার করে আমরা ভোল্টেজ, তড়িৎ প্রবাহ এইসব পরিমাপ করতে পারি। কিন্তু কখনো কখনো সার্কিটটা যদি একটু জটিল হয়, একাধিক তড়িৎচালক শক্তির উৎস যদি বিভিন্ন প্রান্তে যুক্ত থাকে, সেক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় না বা খুব জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই কারশফের সূত্রটা অ্যাপ্লাই করি। আমাদের কারশফ সাহেব কি বলেছেন? উনি দুইটা সূত্রের কথা বলেছেন। একটা হচ্ছে কারশফের প্রবাহ বা কারেন্টের সূত্র, কারশফস কারেন্ট ল বা কেসিএল, আর আরেকটা হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্র, কারশফস ভোল্টেজ ল বা কেভিএল। আমরা প্রথম সূত্রকে কেসিএল আর দ্বিতীয় সূত্রকে কেভিএল দিয়ে প্রকাশ করব আমার এই লেকচারে। এবার আসো, কেসিএল জিনিসটা আসলে কি। আমাদের কারশফ সাহেব বলেছেন কোনো একটা সার্কিটের কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি বা অ্যারিথমেটিক্যাল সামেশন ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বীজগাণিতিক সমষ্টি 0। এটা আমরা আরেকভাবে হিসাব করতে পারি, মোট আগত কারেন্ট সমান মোট নির্গত কারেন্ট। আসল বিষয়টা একটু ক্লিয়ার করি, খেয়াল করো। আমরা ধরি এটা একটা বিন্দু, এখানে ধরো এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, ধরো এটা একটা পথ। স্যার এখানে অবশ্যই রোধ আছে। এখন আসো, আমি ধরলাম এটা I1 কারেন্ট, আচ্ছা, তারপর এটা I2, দেন এটা I3, এটা I4, এটা I5। এই হচ্ছে আমাদের বিন্দু, এটার নাম দিলাম ধরো এ বিন্দু। এখন এ বিন্দু যদি স্যার আমার সার্কিটের কোনো একটা বিন্দু হয়, তাহলে ওই বিন্দুতে আমি কেসিএল অ্যাপ্লাই করব। এখন তোমরা একটু খেয়াল করো তো, আমার এই এ বিন্দুতে প্রবেশ করছে কোন কোন কারেন্ট? স্যার প্রবেশ করছে এই যে স্যার I1 এর দিক এই এর দিকে, তারপর স্যার I4 এর দিক হচ্ছে স্যার এর দিকে। তাহলে এরা হচ্ছে স্যার আগত কারেন্ট। আমরা আগত কারেন্টকে যদি প্লাস হিসাবে ধরি, তাহলে নির্গত কারেন্ট হবে স্যার মাইনাস। তাহলে এখানে I1 প্লাস, দেখেন I2 হচ্ছে নির্গত বাহিরের দিকে, তাই মাইনাস I2, প্লাস I3 স্যার বাহিরের দিকে, তাই মাইনাস I3, I4 স্যার ভেতরের দিকে, তাই এটা নর্মাল প্লাস, তারপর প্লাস I5 দেখো বাহিরের দিকে, তাই মাইনাস I5। বীজগাণিতিক সমষ্টি সমান কত বলেছেন উনি? 0 বলেছেন। এই যে দেখেন 0, অর্থাৎ সামেশন অফ I0। এখানে কিন্তু আগত কারেন্টকে প্লাস ধরলে নির্গত কারেন্ট মাইনাস, যদি তুমি নির্গত কারেন্টকে প্লাস ধরো তাহলে আগত কারেন্ট মাইনাস। এটা নিয়ে কেউ টেনশন করবা না। আমি আবার বলে দিচ্ছি, এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা প্লাস মাইনাস নিয়ে খুব বিপদে পড়ো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ কোনো ঝামেলায় পড়বা না। খেয়াল করো, এখন এখানে যদি আমি I1 মাইনাস I2 মাইনাস I3 প্লাস I4 মাইনাস I5 সমান 0 লিখি, যদি কেউ প্রথম লাইনে এটা লিখতে চাও লিখতে পারো, বাট আমি তোমাদের এইটার মর্ম বোঝাতে, এই দেখো সবগুলো সমষ্টি বোঝাতে আসলে ওই প্লাস মাইনাসটাকে ভেতরে লিখেছি, তুমি এক লাইনেও লিখতে পারো। এবার আসো তো দেখি মাইনাস গুলাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে স্যার? I1 প্লাস I4 সমান I2 প্লাস I3 প্লাস I5। তোমরা দেখো এটা হচ্ছে মোট আগত কারেন্ট, এটা হচ্ছে মোট নির্গত কারেন্ট। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীতে এগুলো অ্যাপ্লাই করব। শোনো, সবসময় যে স্যার আগত কারেন্ট আর নির্গত কারেন্টকে একপাশে রাখতে হবে এমন কোনো কথা নাই। আমার সমীকরণের প্রয়োজনে এখানে I1 কে রেখে বাকিগুলোকে এখানে আনা লাগতে পারে, এখানে I2 কে রেখে বাকিগুলোকে এখানে আনা লাগতে পারে, সেটা নিয়ে টেনশন করবা না। জাস্ট প্রয়োগটা তোমাদের বুঝালাম। গেল 1 নাম্বার, কেসিএল এর ঘটনা শেষ। এইবার আসেন কেভিএল। স্যার
কেসিএল যেমন কোনো বিন্দুতে হয়, কেভিএল হয় বদ্ধ সার্কিট বা লুপে। কোথায় হয় স্যার বলেন তো? বদ্ধ সার্কিট বা লুপে। স্যার লুপ জিনিসটা বুঝলাম না, আসলে লুপ জিনিসটা আমরা একটু বুঝি। ধরেন আমাদের এইটা কোনো একটা সার্কিট, আমি রোধ বা তড়িৎচালক শক্তি ব্যবহার করলাম না আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে এ বি সি ডি ই এফ এরকম। এখন স্যার এখানে লুপ কি কি হতে পারে? আসলে লুপ চেনার একটা নরমাল একটা ওয়ে আপনাদের আমি বলে দিচ্ছি। কোনো একটা বিন্দু থেকে স্যার, কোনো একটা বিন্দু থেকে আমি যাত্রা শুরু করব। এখন সেটা ঘড়ির কাঁটার দিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, এটা নিয়ে আমি টেনশন করব না, আমার ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছা থাকলেও একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা লুপ করতে চাইলে আমি চলার সময় কোনো বিন্দুর পুনরাবৃত্তি করব না, একদম প্রথম যেখানে শুরু করেছি আবার সেখানে এসে থামবো। বিষয়টা ক্লিয়ার করি। এ থেকে আমি বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে আসলাম, ই থেকে আমি সরাসরি এফে চলে আসতে পারি। তাহলে একটা লুপ আমি কি পেতে পারি স্যার? এ বি সি ডি ই, আবার এতে ফিরে আসলাম। আবার দেখো তো স্যার, এ বি ই, আবার দেখেন এতে ফিরে আসলাম। তাহলে এটা একটা লুপ হতে পারে স্যার, এ বি ই এ। আবার দেখেন স্যার, আমি এই দেখেন আমি এ বি সি ডি ই এফ এতে আবার ফিরে আসলাম, এটাও একটা লুপ হতে পারে। আবার এ ই এফ এ, এটাও একটা লুপ হতে পারে। শুধু তাই না, আমি বি থেকে যদি হিসাব করি, বি সি ডি ই বি, এটা একটা লুপ হতে পারে। কথাটা কি ক্লিয়ার? সো লুপ বেশ বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো, একটা কথা বলেছি, ওই বিন্দুতে শুরু করেছি, ওই বিন্দুতে আসার আগে মধ্যবর্তী কোনো বিন্দুর পুনরাবৃত্তি হবে না। স্যার কথাটা বুঝলাম না, আসেন কথাটা বুঝি। দেখেন এ বি সি ডি ই বি এ, স্যার এইটা আপনি লুপ হিসাবে ধরতে পারবেন না। খেয়াল করেন, এ বি তার মানে এ বি, তারপর স্যার সি, তারপর ডি, তারপর ই, তারপর আবার বি, তারপর আপনি আবার এতে আসার আগে আবার বিতে পাচ্ছেন। এই কাজটা করা যাবে না শুধু। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের লুপ। এখন আমাদের দ্বিতীয় সূত্রটা এই লুপে প্রয়োগ হয়। এখন আসো, এই লুপে যখন প্রয়োগ হবে তখন আমাদের কি কি হিসাব করতে হবে? স্যার আমাদের হিসাব করতে হবে মোট ভোল্টেজ ড্রপ আর মোট তড়িৎচালক শক্তি। স্যার ভোল্টেজ ড্রপ জিনিসটা কি? স্যার আমরা ওহমের সূত্রে V ইজ ইকুয়াল টু IR পেয়েছি না? বিষয়টা কি স্যার একটু দেখেন। ধরেন এটা একটা রোধ, এটা একটা রোধ। এখন ধরো এখানে আর একটা সংযোগ, এটা নিয়ে আমরা পরে চিন্তা করি। ধরো এটার মান হচ্ছে স্যার R1, এটার মান হচ্ছে R2। ধরো এখানে I3 আর ধরো এখানে I4 তড়িৎ প্রবাহিত হয়। এখন এখন এই I3 এদিক থেকে এদিকে এসে, I4 এদিক থেকে এদিকে এসে এখানে কেসিএল মানে প্রয়োগ করে, ধরেন স্যার মোট আরেকটা তড়িৎ প্রবাহ হিসেবে এদিকে চলে যায়। আমি ধরো এখানে ওইটা দিয়ে রাখি আর কি, জাস্ট বুঝার সুবিধার্থে। এখন দেখো আমার R1 এর ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে? প্রবাহিত হচ্ছে স্যার I3। তাহলে তোমাদেরকে যদি বলা হয় বলো তো R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? স্যার খুব সোজা, V ইকুয়াল টু IR। স্যার আমরা এই সূত্র জানি। তাহলে এখানে R1 আর তড়িৎ হচ্ছে I3। তাহলে এই ভিটাই হচ্ছে স্যার এই রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার জন্য প্রয়োজনীয় তড়িৎচালক শক্তি, বা এটাই হচ্ছে এই রোধের ভোল্টেজ ড্রপ বা এই রোধের অ্যাক্রসের ভোল্টেজ। আশা করি বুঝতে পেরেছো। বলো তো এখন R2 এর অ্যাক্রসের মধ্যে, অ্যাক্রসে বা RRE তে ভোল্টেজ ড্রপ কত? স্যার খুব সোজা, এখানে হবে I4 I2। এবার বলো তো স্যার এটার নাম দিলাম ধরেন R3। তাহলে R3 এর অ্যাক্রসে কি হবে? স্যার খুব সোজা, এই I কারেন্টের ভিতর প্রবাহিত হয়েছে, তাহলে এটা হবে স্যার IR3। জাস্ট কিচ্ছু না স্যার, ওই রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়েছে আর তার রোধের মানটা কত, এটা আগে আমাকে হিসাব করতে হবে। ওই যে দেখেন সামেশন অফ IR। তবে এখানে আমাদের একটা কিন্তু আছে স্যার, আসেন কিন্তুটা বুঝি। ধরেন একটা
ধরেন এটা একটা বদ্ধ বর্তনী, এটা হচ্ছে স্যার R1 R2 R3 R4 R5। দেন এখানে ধরো তড়িৎ প্রবাহ IA, আচ্ছা IP, IQ, IR, IS নাম দিলাম স্যার। এখন আসো, এখন আমরা প্রথমে IR নির্ণয় করব। এখন ধরো এখানে লুপটা কি স্যার, A B C D এরকম। আসো তাহলে লুপ A B C D তে আমরা KVL অ্যাপ্লাই করব এবং এখানে IRটা বের করব, ঠিক আছে? তো IR বের করার নিয়মটা কি স্যার, আপনি যে কোনো একটা দিক চক্র চিন্তা করেন, ঘড়ির কাঁটার দিকে দিবেন না বিপরীত দিকে দিবেন? স্যার এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, আমি একটু পর ক্লিয়ার করব। আচ্ছা স্যার ঠিক আছে, এবার আসেন আমি এ থেকে যাত্রা শুরু করব। আমি এ থেকে বি তে যাওয়ার কালে এখানে কোনো রোধ পেয়েছি? জি স্যার একটা রোধ পেয়েছি, এটা হচ্ছে স্যার R1। দেখেন তো স্যার আমি এ থেকে বি তে যাচ্ছি, বাট এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ IP সেটা উপর থেকে নিচে, তার মানে আমি যাচ্ছি নিচ থেকে উপরে, আর এই তড়িৎ প্রবাহের দিকটা আমার হাতের ডিরেকশনের সাথে মিলে নাই, বিপরীত দিকে। সো এখানে ভোল্টেজ ড্রপ হবে R1 বা IP R1, কিন্তু এর আগে হবে মাইনাস। কথাটা ভালো মতো বুঝতে হবে স্যার। এবার আসেন আমি বি থেকে যখন সি তে যাচ্ছি, এখানে স্যার R2 একটা রোধ পাচ্ছি, সো যেখানেই রোধ সেখানেই হচ্ছে কি স্যার, ভোল্টেজ ড্রপ। তাহলে এটার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে স্যার, IQ। তাহলে এখানে কি হবে স্যার, এখানে হবে IQ R2। এবার আসেন দিকের ব্যাপারটা, স্যার আমি বি থেকে সি তে যাচ্ছি, দেখেন তো IQটাও কি স্যার বি থেকে সি তে যাচ্ছে, তাহলে আমার দিকের সাথে মিলে গিয়েছে, সো এখানে হবে প্লাস। দেখেন এখানে আমি এ থেকে বি তে গিয়েছি উপরের দিকে আর IP নিচের দিকে, সো মাইনাস। কিন্তু বি থেকে সি তে যখন আমি যাচ্ছি তখন কিন্তু স্যার আমার সাথে IQ দিকটা মিলে গিয়েছে। আর আবার বলে দিচ্ছি আমি কিন্তু ঘড়ির কাঁটার দিক হিসাব করছি, এই যে এটা দিয়ে বুঝেছি ঘড়ির কাঁটার দিকে আমার ঘূর্ণন। তাহলে আমি এ থেকে বি তে যাব, বি থেকে সি তে যাব, সি থেকে ডি তে যাব, ডি থেকে আবার এতে ফিরে আসবো। এবার আসো তো সি থেকে যখন আমি ডি তে যাচ্ছি তখন এখানে কিন্তু স্যার আমি দুইটা রোধ পাচ্ছি। এখন দেখো এর মধ্য দিয়ে IR, এর মধ্য দিয়েও স্যার IR। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, তাহলে এখানে আমি পাবো কি স্যার IR R3, আর এখানে পাবো IR R4। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, প্লাস হবে না মাইনাস হবে? দেখো আমি সি থেকে ডি তে যাচ্ছি, IRও কিন্তু সি থেকে ডি তে, সো এখানে প্লাস হবে। গেল। এবার আসেন আমার লুপ শেষ হয় নাই স্যার, আমাকে এ থেকে শুরু করেছি আবার এতে ফিরে আসতে হবে। স্যার এ থেকে যখন আমি ডি থেকে যখন এবার এতে ফিরে যাচ্ছি, দেখো আমি যাচ্ছি যখন ডি থেকে এতে, তখন এখানে একটা রোধ পাচ্ছি। রোধটা কত স্যার, রোধটা হচ্ছে স্যার R5। আর এখানে যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে IS। এখন লিখলাম IS, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে? স্যার আমি ডি থেকে এতে যাচ্ছি আর IS দেখেন এ থেকে ডি তে আসছে, সো এখানে হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন স্যার। এই হচ্ছে আমার IR এর হিসাব, প্লাস মাইনাস। গেল স্যার। এবার আসো, যদি আমার এই পুরো লুপের মধ্যে কোনো তড়িৎচালক শক্তি না থাকে, তাহলে এটা সমান স্যার, এটা তো হচ্ছে সামেশন অফ IR, কিন্তু সামেশন অফ ই, এখানে কোনো ই আছে? ই নাই, সো এখানে আপনাকে লিখতে হবে 0। আশা করি বুঝতে পেরেছেন, 0। কিন্তু ধরেন এখানে কিছু তড়িৎচালক শক্তির উৎস দিয়ে দেয়া আছে, ভালো মতো বুঝেন স্যারেরা। এখানে কিছু তড়িৎচালক শক্তির উৎস দিয়ে দেয়া আছে। ধরো আমি এটার নামগুলো একটু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। এটা আমি একটু নিচে লিখি, এটা ছিল R4। এখন আসো IR এর ঘটনা এক পাশে শেষ। এবার যদি ই থাকে তাহলে ই এর ব্যাপারগুলো এখানে এখন হিসাব করব। আসেন দেখি কিভাবে হিসাব করব স্যার। স্যার
দেখেন আমি যখন এ থেকে বি তে যাচ্ছি এখানে কোনো ই পেয়েছি, জি স্যার পেয়েছি। কাকে পেয়েছি স্যার? E2। এবার দেখেন ই কে যখন আমি এই পাশে লিখব, ঘাবড়াবেন না, যখন আমি এই পাশে লিখব তাহলে স্যার হিসাবটা হবে বের হব কোন দিক দিয়ে। দেখেন তো স্যার আমি এ থেকে যখন বি তে যাচ্ছি তখন E2 এর কোন প্রান্ত দিয়ে বের হচ্ছে স্যার? স্যার এটা তো প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, তাই না স্যার? তাহলে স্যার আমি বের হচ্ছি মাইনাস প্রান্ত দিয়ে, সুতরাং এখানে হবে -E2। আপনাদের একটা জিনিস সাবধান করে দিচ্ছি, আইআর এর প্লাস মাইনাসের ক্ষেত্রে আই এর দিক বিবেচ্য। আমার ঘূর্ণন তো সবসময় স্যার আমার একই রকম ঘড়ির কাঁটার দিকে। আমার আইআর এর প্লাস মাইনাসের ক্ষেত্রে এই আই এর দিকটা বিবেচনায় আনতে হবে। বাট ই যখন নির্ণয় করব আপনার এখানে আই আর নিয়ে কোনো চিন্তা করবেন না, আই এর দিক নিয়ে কোনো চিন্তা করবেন না। 100 জন স্টুডেন্টের মধ্যে 110 জন এই ম্যাথে ভুল করে কোন জায়গাটা জানেন? এই ই হিসাব করতে যাওয়ার সময় আই এর দিকে তাকায় আর মাথা আউলে যায়। আমি আবার বলে দিচ্ছি স্যার, আইআর এর ক্ষেত্রে আপনি প্লাস মাইনাস হিসাব নিকাশ করার সময় এই আই কে চিন্তা করবেন, কিন্তু ই এর হিসাব নিকাশে আইআর এর কোনো ভূমিকা নাই। ভূমিকা আপনার ঘূর্ণনের সময় আপনি কোন দিক থেকে বের হচ্ছেন। যদি এটাকে এই পাশে হিসাব করেন, যদি এই পাশে হিসাব করেন তাহলে প্রবেশ করছেন, সেটা নিয়ে আমি পরে আসছি, কেউ পেঁচাবা না। তোমাদের সমস্যা হচ্ছে কি, কিছু শিক্ষক আমাদের শিখায় এই পাশে রেখে হিসাব করো, কিছু শিক্ষক ওই পাশে। আমি দুইটাই দেখাবো, এখন আপনি একটু ক্লিয়ার হয়ে নিবেন আপনার জন্য কোনটা সুবিধা হয়। আসেন এবার বি থেকে যখন আমি সি তে যাচ্ছি, স্যার এখানে কোনো তড়িৎচালক শক্তির উৎস নাই, বাট সি থেকে যখন ডি তে আসি দেখেন E3। এবার দেখেন তো সি থেকে আমি ডি তে যাচ্ছি, এই যে এটার কোন দিক থেকে আমি বের হচ্ছি স্যার? দেখেন আমি বের হচ্ছি স্যার এই যে এই প্রান্ত অর্থাৎ প্লাস প্রান্ত দিয়ে। সো আমি বের হচ্ছে, আমি আবার বলছি স্যার আমি কিন্তু বলি নাই তড়িৎ প্রবাহ। আমার হাত কোন দিকে নামছে স্যার? উপর থেকে নিচে, তার মানে প্লাস দিয়ে বের হচ্ছে। সো এখানে হবে +E3 গেল। এবার আসেন যখন আমি ডি থেকে এ তে যাব, দেখো তো এই E1 এর কোন দিক থেকে বের হচ্ছে, কোন দিক থেকে স্যার? ও আচ্ছা, এই যে বড় প্রান্ত মানে প্লাস প্রান্ত। সো এখানে হবে +E1। এই হচ্ছে স্যার আমার কেভিএল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসো, কেউ হয়তো বা বলতে পারো আচ্ছা স্যার আমি দিকটাকে যদি এইভাবে না করে আমি যদি স্যার ঘূর্ণনের দিক এইভাবে হিসাব করি, যে স্যার আমি এ থেকে ডি তে আসবো, ডি থেকে সি তে যাব, সি থেকে বি তে যাব, বি থেকে এ তে আসবো। অথবা স্যার যদি আপনি ডি থেকেও হিসাব করেন, স্যার আমি ডি থেকে সি তে, সি থেকে বি তে, এ থেকে এ তে, স্যার যাই বলেন না কেন সবই তো একই লুপ। আপনি যখন করবেন তখন কি হবে জানেন? কিচ্ছু না স্যার, জাস্ট এই জায়গায় ছিল মাইনাস, এখন পাবেন আপনি প্লাস। এই জায়গায় পাবেন মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, সরি এখানে পাবেন হচ্ছে প্লাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস, এখানে পাবেন প্লাস। এখানে আপনি কি পেয়েছেন স্যার? মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস। বলেন তো দেখি স্যার -1 দ্বারা গুণ করলে আবার আমি এটাই ফিরে পাবো কিনা? তাই কেউ ঘাবড়াবেন না, সমীকরণ স্যার একই হবে আপনি যেদিক থেকে হিসাব করেন না কেন। এবার আসেন যে কথাটা বলতে চাচ্ছি, স্যার অনেক সময় কিছু কিছু শিক্ষক আপনাদের বলবে যে বাবা আইআরটাকে এক পাশে, ইটাকে তুমি আরেক পাশে রাখবা, তার চেয়ে একটা কাজ করো না কেন, হিসাব একসাথেই করে ফেলো। হিসাব একসাথে মানে আইআর এর হিসাবের সময় আই এর দিক বিবেচনা করবা, আর ই এর হিসাবের সময় কোন দিক দিয়ে প্রবেশ করেছ, দেন এক পাশেই লিখে সমান শূন্য দিয়ে তারপর ই গুলাকে আরেক পাশে নিয়ে যাও। অনেকে এটা বলবেন, কেউ ঘাবড়াবেন না স্যার, কিচ্ছু না স্যার। দেখেন বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা হিসাব করি, দেখেন আমি এখান থেকে যখন এখানে এসেছি প্রথমে এটা পেয়েছি, তাহলে আমার দিকের সাথে আই এর মান, আই এর দিকটা মিলে নাই, সো এখানে -IPR1। এবার দেখেন তো স্যার E2 পেয়েছি না, আমি কোন দিক থেকে প্রবেশ করছি স্যার? E2 প্লাস, তাহলে এখানে +E2। মানে যদি আই আর ই আপনি একদিকে রাখেন তাহলে আপনি ই এর হিসাবটা করবেন কোন দিক দিয়ে প্রবেশ করছি। মজার বিষয় হচ্ছে স্যার এখানে সব ইকুয়েশন করার পর এখানে তো আপনি শূন্য দিলেন, দেখেন পরের লাইনে এই E2টাকে এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসেন এই প্লাসটা স্যার মাইনাস হয়ে যাবে না? দেখেন তো ওটাই পাবেন কিনা। সো কেউ ঘাবড়াবেন না, আসেন আমরা কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি একটা ম্যাথ দেখব। এই ম্যাথ দেখে আমরা মোটামুটি একদম শিওর হয়ে নিব যে স্যার এটা কিভাবে অ্যাপ্লাই করে। তারপরে কেউ যদি কোনো কিছু না বুঝেন কমেন্টে প্রশ্ন করবেন। এখন আসেন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি। ধরেন আপনার পরীক্ষায়
এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। আচ্ছা, এরকম একটা প্রশ্ন আমাদের দিয়ে দিল। এখন তোমাদের বলে দিল তড়িৎ প্রবাহ নির্ণয় করো। স্যার তড়িৎ প্রবাহ মানে, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে স্যার এখানে পথ যতগুলো ততগুলোই তড়িৎ প্রবাহ। এইরকম একটা চিত্র আপনাদের পরীক্ষায় দিয়ে দিলে, দেখেন এখানে লাইন কয়টা স্যার? লাইন হচ্ছে স্যার এই যে একটা লাইন, এই যে স্যার একটা লাইন, এই যে স্যার আরেকটা লাইন, তাই না? এবার আসো, আপনাদের এই ধরনের চিত্রকে আমি একটু অন্যভাবে মডিফাই করে কিন্তু লিখতে পারবো। আচ্ছা স্যার, এই চিত্রটাকে কি দেখেন তো এইভাবে আঁকা যায় কিনা? এইভাবে কিন্তু স্যার আঁকা যায়। কেন? কারণ এইখানে তো স্যার কোনো রোধ নাই, তো এই বিন্দুগুলো সব এক। এইভাবে কেন আঁকতে বলি? এতে আপনাদের একটু সুবিধা হয়, আপনাদের এইভাবে আঁকলে একটু সুবিধা হয়। ঠিক আছে স্যার, এখন আসো আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে E1, এটা হচ্ছে স্যার R1, এটা হচ্ছে স্যার R2, এটা হচ্ছে E2, এখানে অভ্যন্তরীণ রোধ 0.1, একটু খেয়াল রাখতে হবে স্যার, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে স্যার 10 ওহম, আর এটা হচ্ছে স্যার আমাদের E3, এটার একটা নাম আমরা দিয়ে দিলাম, ধরেন এটা R3 এরকম। এবার আসো, এটা ধরো আমরা R3 দিয়ে দিলাম। এবার সবাই একটু খেয়াল করেন, বলেছে মোট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে। স্যার এখানে পথ যতগুলো ততগুলো তড়িৎ প্রবাহ। আসেন আমরা ধরে নেই এখানে এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান I1, মানে এই রাস্তায়। দেন আমরা আরেকটা জিনিস ধরে নেই, এইদিকে প্রবাহিত তড়িতের মান I2। ঠিক আছে স্যার এরা? ওকে, আমরা আরেকটা জিনিস ধরে নেই, ধরি এইদিকে প্রবাহিত তড়িতের মান, এটাকে ধরলাম I3। এবার আসো, এবার একটা মার্কিং করি স্যার, A B C। আচ্ছা, এই মার্কিংটা আমি একটু অন্য কালার দিয়ে করি। A B C D E F। এবার সবাই একটু খেয়াল করো, প্রথমে আমরা কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল অ্যাপ্লাই হয় স্যার বিন্দুতে। দেখেন তো স্যার, আমার এই বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে দেখেন তো স্যার, আগত কারেন্ট কোনটা স্যার? I2 প্রবেশ করছে, এই দেখেন I2, আর বের হয়ে যাচ্ছে কি স্যার? এই যে I1 প্রবেশ করছে স্যার, দুঃখিত I1, এই যে I2 বের হয়ে যাচ্ছে আর I3 বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আগত কারেন্ট I1 আর নির্গত কারেন্ট হচ্ছে স্যার I2 প্লাস I3। আমি আবার বলে দিচ্ছি, এই I1 I2 I3 প্রশ্নে দেয়া থাকলেও কোনো টেনশন করবেন না, না হলে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, আমি শুরুতেই বলেছি। এখন স্যার আমি যে ইচ্ছা মতো দিব স্যার, আমারটা কি ভুল হতে পারে না? অবশ্যই স্যার ভুল হতে পারে, কিন্তু এই ভুলের জন্য আপনার মানের কোনো পরিবর্তন হবে না, মাইনাস আর প্লাস আসবে। ধরেন আপনি I1 I2 I3 এভাবে ধরেছেন, আপনার প্রশ্নের উত্তরগুলো সব যদি ক্যালকুলেশন করার পর প্লাস আসে, তার মানে আপনার আই ধরা সঠিক ছিল। কিন্তু আপনার I1 এসেছে পজিটিভ অ্যান্সার, I2 এসেছে পজিটিভ অ্যান্সার, I3 এসেছে নেগেটিভ অ্যান্সার। এটার অর্থ মানটা ঠিক আছে, আপনি যে দিক ধরেছেন সেই দিক হবে না, হবে তার বিপরীত। শেষ, এটা একদম উত্তরে গিয়ে আমরা লিখে দিব I3 এর মান এত, কিন্তু দিক হবে চিত্রে প্রদর্শিত দিকের বিপরীতে। নাম্বার 1। নাম্বার 2, পরীক্ষায় এই প্রশ্ন আসে,
প্রকৃত চিত্র দেখিয়ে, মানে প্রকৃত প্রবাহ চিত্র সঠিক দিক দেখিয়ে পুরো আবার বর্তনীটি অঙ্কন করো। তখন আপনি আবার এঁকে দিবেন স্যার, সমস্যাটা কোথায়? আচ্ছা এবার আসো, তাহলে স্যার গেল, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেই। এইবার আসেন, অজানা রাশি 1 2 3, তিনটা আমার সমীকরণ লাগবে স্যার, তিনটা। কেসিএল শেষ। এখন তুমি বলতে পারো স্যার আপনি এখানেও তো একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারেন। স্যার এখানে কেসিএল অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। দেখেন এখানে আগত কারেন্ট I2 I3 আর এই দুইটা যোগ হয়ে আবার এই যে নির্গত কারেন্ট I1 হিসাবে এখান থেকে বের হয়ে আসবে। সো ঘুরে ফিরে এটাই আপনি পাবেন। সো এটার আর দরকার নাই। এবার আমাদের হাতে আছে কেভিএল। কেভিএল অ্যাপ্লাই হয় লুপে। আসেন, লুপ এখানে অনেকগুলোই, এখানে লুপ আছে স্যার তোদের তিনটা। কি কি স্যার? এই যে একটা লুপ, তারপর স্যার এই যে একটা লুপ, আবার এই যে বড় একটা লুপ। কোনো সমস্যা নেই, আপনার যে কোনো একটা লুপ নিয়ে আপনি কাজ শুরু করেন। আসেন আমরা প্রথমে লুপ এ বি ই এফ এ বি ই এফ এতে কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করব, এক পাশে আইআর রাখবো আর এক পাশে ই রাখি, তাই না স্যার? আসেন এ থেকে যাত্রা শুরু করি। আমি R2 পেয়েছি স্যার, R2 ভিতর দিয়ে যে I1 তড়িৎ প্রবাহ, দেখেন তো আমার দিকের সাথে মিলে যাচ্ছে না? আমিও এ থেকে বিতে যাচ্ছি, I1 ও এ থেকে বিতে যাচ্ছে। সো এখানে হবে প্লাস, অর্থাৎ I1 R2 গেল। এবার দেখেন তো স্যার, আমার এখানে বি থেকে আমি যখন ইতে যাচ্ছি, এখানে কোনো রোধ আছে? অনেকেই বলবেন নাই। সাবধান, এই যে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ আছে স্যার। তাহলে অভ্যন্তরীণ রোধটা দিলাম 0.1। এখন বলেন তো স্যার, এই I2টা এই অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে যখন যাচ্ছে, আমি বি থেকে ইতে যাচ্ছি, দেখেন I2 কিন্তু বি থেকে ই এর দিকে যাচ্ছে। সো এখানে হবে স্যার প্লাস। এবার আসো ই থেকে এফ, এফ থেকে যখন আমি এই এতে আসছি, দেখেন এখানে একটা রোধ পেয়েছে R1। আচ্ছা R1 এর মধ্যে কোন তড়িৎ প্রবাহিত হয়েছিল? এই যে I1। দেখেন এদিক থেকে তো I1 প্রবাহিত হয়ে এদিকে গিয়েছে। সো আমার হাতের দিকের সাথে কিন্তু সেটা মিলে গিয়েছে, দেখেন স্যার। সো এখানে হবে প্লাস I1 R1 আর রো আইআর নিয়ে চিন্তা নেই, এবার চিন্তা ই নিয়ে। স্যার এ থেকে বিতে গেলাম, বি থেকে যখন আমি ইতে যাচ্ছি, বলেন দেখি E2 এর কোন দিক থেকে বের হচ্ছি স্যার? এই দেখেন ছোট প্রান্ত মানে মাইনাস প্রান্ত, সেখানে হবে মাইনাস E2। এবার আসেন ই থেকে এফ, এফ থেকে যখন আমি এতে যাচ্ছি স্যার, E1 এর কোন দিক থেকে বের হচ্ছি? স্যার বড় প্রান্ত, ও প্লাস, প্লাস প্রান্ত দিয়ে, তাহলে প্লাস E1। এখন আসেন এখানে একটু মান বসাই। R2 এর মান কত স্যার? স্যার R2 এর মান হচ্ছে স্যার 6। তাহলে এটা হচ্ছে 6I1 প্লাস 0.1 I2 প্লাস R1 কত স্যার? R1 হচ্ছে স্যার 5, তাহলে 5I1 সমান স্যার E2 এর মান কত স্যার? E2 এর মান 5, তাহলে -5। আর E1 এর মান কত স্যার? 10। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। পাবো কত স্যার? 11I1 প্লাস 0.1 I2 ইজ ইকুয়াল প্লাস 5। সো এটাকে স্যার আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আসো, এবার আমরা আরেকটা লুপে চলে যাই। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে হিসাবটা আসলো, তাই না? খেয়াল করো সবাই, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমি এ থেকে বি তে যাচ্ছি, I1 ও এ থেকে বি এর দিকে যাচ্ছে, তখন সে R2 এর মধ্যে দিয়ে প্রবেশ করেছে, তাই প্লাস I1 R2। আমি বি থেকে যখন ই তে যাচ্ছি, তখন এই I2 অভ্যন্তরীণ 0.1 এর মধ্যে দিয়ে প্রবেশ করেছে। আমি বি থেকে ই তে যাচ্ছি, এটাও সেই একই দিকে যাচ্ছে, তাই প্লাস 0.1 I2। এবার দেখো ই থেকে এফ এ কোনো রোধ নাই, এফ থেকে এ তে যখন যাচ্ছি তখন এই যে R1 পাচ্ছি স্যার, R1 এর মধ্যে দিয়ে I1 টাই এদিক থেকে গিয়েছিল, তাই প্লাস I1 R1। I1 IR এর কাজ শেষ। এবার ই, দেখেন আমি বি থেকে ই তে যাওয়ার সময় মাইনাস দিয়ে বের হয়েছি, তাই মাইনাস E2। আর এদিক থেকে প্লাস প্রান্ত দিয়ে বের হয়েছে, তাই প্লাস E1। তারপর মান বসিয়েছি। ক্লিয়ার? এবার আসো আমরা আরেকটা ইকুয়েশন দেখি আসে কোথা থেকে। দেখো আমি বি সি ডি ই বি লুপ বি সি ডি ই বি তে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে যদি আমি
কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, বি থেকে সি, আচ্ছা সি থেকে যখন ডি তে যাচ্ছি দেখো এখানে কাকে পাচ্ছি স্যার R3, এর মধ্যে I3 কারেন্ট যাচ্ছে, দেখো আমি সি থেকে ডি তে যাচ্ছি এও কিন্তু স্যার একই দিকে যাচ্ছে, তাহলে এখানে হবে I3 R3। এবার আসো যখন আমি ই থেকে বি এর দিকে যাচ্ছি দেখেন এখানে একটা অভ্যন্তরীণ রোধ পেয়েছি, এখন আমি যাচ্ছি ই থেকে বি তে, বাট এটা এই যে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ কিন্তু স্যার বি থেকে ই এর দিক, সো এখানে হবে -0.1I2। স্যার IR এর কাজ শেষ, এবার ই এর কাজ দিলাম সমান, স্যার বি থেকে সি তে ই নাই, সি থেকে ডি তে একটা ই আছে, স্যার আমি বের হচ্ছি কোন দিক থেকে স্যার, ছোট প্রান্ত মানে মাইনাস প্রান্ত থেকে, তাহলে -E3, ওকে। আর ই থেকে যখন আমি স্যার বি তে আসছি তখন দেখেন প্লাস প্রান্ত দিয়ে বের হচ্ছে, তাহলে +E2 শেষ স্যার। এবার আসেন মানগুলো বসাই, তাহলে R3 এর মান কত স্যার, R3 এর মান 10, তাহলে এটা হবে 10I3 -0.1I2 সমান, এখানে দেখেন -E3, তাহলে এখন এখানে আমরা পাচ্ছি -6 আর E2 তে পাচ্ছি স্যার +5। সো এখানে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি, আপনি চাইলে একটা কাজ করতে পারেন স্যার, কাজটা কোথায়, কাজটা হচ্ছে স্যার দেখেন আমার এই 2 নং ইকুয়েশনে 1 আর 2 আছে, 2 নং ইকুয়েশনে 1 আর 2 আছে, এখন আপনি এই যে এখান থেকে চাইলে I3 সমান, আপনি চাইলে I3 সমান দেখেন I1 - I2 লিখতে পারেন, অথবা কেউ যদি মনে করেন স্যার আমি ওই কাজ করব না, এখানে I1 সমান I2 + I3 লিখেছি, এই যে স্যার এই জায়গাটায় আমি I2 + I3 বসায়া 2I2 আর I3 এর ইকুয়েশন পাবো, আর এখানে তো স্যার I2 আর I3 আছেই, আমি অপনয়ন প্রতিস্থাপন করে আমি মানটা বের করব, স্যার আপনার ইচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন, কেউ এটা করতে পারেন, অথবা কেউ যদি চান না স্যার আমি এই জায়গাটায় একটা কাজ করি স্যার, এই যে এই জায়গাটায় I2 টাকে এই পাশে নিয়ে নিলে হবে I1 - I2, ঠিক আছে, তাহলে সেটাও আমি করতে পারি, তাহলে 10I1 - I2 -0.1I2 সমান -1। সো এখান থেকে আমি ফাইনালি পাচ্ছি, দেখেন কি পাচ্ছি, 10I1 আর -10I2 -0.I2, তাহলে -10.1I2 সমান -1। এইবার আপনি এটাকে অপনয়ন প্রতিস্থাপন আপনার ইচ্ছা মতো করে এখান থেকে I1 এবং I2 মান বের করতে পারবেন, দেন এখানে I1 আর I2 বসিয়ে এই সমীকরণ থেকে I3 মান বের করতে পারবেন। আচ্ছা এখন আমরা যদি এটা সমাধান করি, তোমরা তোমাদের মতো করে সমাধান করো, অপনয়ন প্রতিস্থাপন করে করো, আমি সরাসরি ক্যালকুলেটরে যদি দেখি তাহলে -1 -1 1 1 0 11 0.105 এত এত, আচ্ছা তাহলে এখানে I1 এর মান আসে 0.45, দেন I2 এর মান আসে 0.54, আর I3 এর মান আসে -0.09, এরকম কিছু একটা, একটু এদিক সেদিক হতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার I1 এর মান এসেছে প্লাস, আমার I2 এর মানও এসেছে প্লাস, I3 এর মানটা এসেছে মাইনাস, এর অর্থ কি স্যার, তুমি এখানে সাইড নোট দিয়ে দিবে যে অর্থাৎ I3 এর প্রকৃত দিক হবে চিত্রে প্রদর্শিত দিকের বিপরীত, অথবা তুমি যদি তোমার প্রশ্নে এই I দিয়ে দেয় তখন তুমি জাস্ট কি করবা, ছবিটা
এবার সুন্দর করে আঁকবা, যেখানে আই দিবা হচ্ছে বিপরীত দিকে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে স্যার প্লাস মাইনাসের ব্যাপারটা। সো তুমি প্লাস মাইনাস বা দিক কোন দিক ধরবা সেটা নিয়ে চিন্তা করবা না। তোমার দিকের প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে অ্যান্সার প্লাসের আসবে, আর যদি মাইনাস আসে তার মানে তোমার প্রেডিকশনটা যেদিকে ধরেছো তার বিপরীত দিক হবে। এই হচ্ছে বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরেছো। কারো যদি তারপর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর আরেকটা বিষয় স্যার, পড়াতে গিয়ে আমারও ভুল হতে পারে, নিঃসংকোচে আমাকে কমেন্টে জানাবা যে স্যার এই জায়গাটাতে মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।